a feeling we had something. Could've seen it in your eyes. Took a second, but I'm right here, waiting for you with open arms. How about you coming closer? We can do my place. Maybe we can try meeting up by 7. You'll be saying over, so it's guaranteed. I'll be forever thinking more about you and me. I don't wanna let you go. রিস্ক আমাদের এই আনসার্টেনটির টাইমে যখন সারা ওয়ার্ল্ড করোনার সঙ্গে অ্যান্ড অলসো ওয়ার নিয়ে চিন্তিত, এই টাইমে রিস্ক নেওয়াটা কিন্তু একটা খুব হ্যাটস অফ ব্যাপার। তো আজকে আমরা যে ক্যাফেটায় যেতে চলেছি, সেই ক্যাফেটার যারা ওনার, তারাও কিন্তু এই করোনার টাইমে, ইভেন লকডাউনের টাইমে জব ছেড়ে দিয়ে একটা রিস্ক নিয়েই এই ক্যাফেটা স্টার্ট করেছিল। তো খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, সেই স্টোরিটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো প্লিজ স্টে টিউন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ মিস শামিক সাইনিং অন। তো আজকে আমরা কোথায় চলে এসেছি জানতে তো নিশ্চয়ই খুব ইচ্ছে করছে। এত কথা বললাম, তাহলে কোথায় এলাম? হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি বংবেলি ক্যাফেতে। বংবেলি ক্যাফেটা কোথায় তার ডেসক্রিপশানে তো লিঙ্ক দেওয়াই থাকবে গুগল ম্যাপে। তাহলেও আমি একটু বলে দিচ্ছি কীভাবে আসবে। যারা বাঘাযতীন এলাকাতে থাকো তাদের জন্য খুব সহজ। বাঘাযতীন যে হসপিটালটা রয়েছে তার ঠিক যে পাশের রাস্তাটা, সেটা দিয়ে সোজা চলে এসে 17 মে বাস স্ট্যান্ড যেটা, সেটার ঠিক অপোজিটেই হচ্ছে বংবেলি ক্যাফে। আর যারা বাঘাযতীন এলাকাতে থাকো না তাদের জন্য গুগল ম্যাপ ডেসক্রিপশানে যেটা দেওয়া থাকবে লিঙ্ক, সেটা যথেষ্ট। আর অ্যাম্বুলেন্সটা তো নিশ্চয়ই এখনো দেখোনি, চলো অ্যাম্বুলেন্সটা দেখে নিই, চলো। Cause you're in my head. You are, cause you're in my head. Cause you're in my what you think? What you think? Cause you're in my what you think? What you think? Cause you're in my you love that I've been craving. Let me in now, don't be shy. We can be a summer story where dreams and reality collide. Are we back to the start? I can play the game, but I'm falling again. No, don't hold back, take it far. Promise you the same, let the pleasure begin. How about you coming? তো ঝুঁকি, এই ঝুঁকি ব্যাপারটার সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত, কিন্তু আমাদেরকে ছোটোবেলা থেকে শেখানো হয় যে ঝুঁকি নিও না, ঝুঁকি নিলে কিন্তু বিপদে পড়তে হবে এবং সমস্ত দিক বিচার বিবেচনা করে ক্যালকুলেট করে তারপরে কিন্তু ঝুঁকি নেওয়াটা ভীষণভাবে আবশ্যক। কিন্তু এই লকডাউনের সময় বা এই যে আমাদের একটা বাজে সময় চলছে, এই সময় কিন্তু ঝুঁকি কিছু মানুষ নিয়েছে এবং সেই সব মানুষদের গল্প শোনার জন্যই কিন্তু আজকে আমরা এই ক্যাফেটাতে এসেছি। আর তারা কতটা ঝুঁকি নিয়েছে, কিভাবে নিয়েছে, কত রকমের প্রবলেম ফেস করেছে, সেগুলোর সমস্ত গল্প আমরা শুনে নেব। চলো তাদের গল্পটা শুনি, চলো। বলো যে এই যে তুমি ঝুঁকিটা নিলে একটা লকডাউনের সময়, তোমার ভয় করেনি যে এইটা ঝুঁকিটা যে নিচ্ছ? ভয় করেনি, কারণ বলবো আমি ভাবিনি যে লকডাউনটা পড়বে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ভাবিনি যে লকডাউনটা পড়বে, কারণ তখন একটা ভোটের টাইমটা যাচ্ছিলো। আমি ভেবেছিলাম হয়তো অন্য কেউ আসবে বা কিছু একটা তো চেঞ্জ হবে, হয়তো লকডাউনটা পড়বে না। বাট আনফর্চুনেটলি আমার লাক খারাপ বলতে পারি। তো লকডাউনটা বললো জাস্ট যেদিনটা শুরু করেছি তার পরের দিন থেকে, মানে আমি 14 মে ওপেন করেছি, 16 মে থেকে লকডাউন করেছি এবং টানা 1.5 থেকে 2 মাস লকডাউন ছিল। এবং তখন না আমি প্রমোশন করতে পেরেছি, না কাউকে আসতে বলতে পেরেছি, এরকম করেই 2 মাস গেছে আমার। প্লাস এই নতুন লোকেশনে শিফট করার পরেও আমি 1 মাস লকডাউন খেয়েছি। আচ্ছা, যখন তুমি এই ঝুঁকিটা নিলে কোন সালে নিয়েছিলে এইরকম? 2021। আমার এখনও 1 বছর হয়নি, এই আর 1 মাস বাকি, 1 বছর হবে। চাকরিটা যখন ছেড়ে দিলে তখন মনে হয়নি যে চাকরিটা ছেড়ে দিলাম, এবার ব্যাংক ব্যালেন্স বা ব্যাকআপ মানি এগুলো নিয়ে ভয় হয়নি? চাকরি ছেড়ে দেওয়ার পর আমার একটা ব্যাকআপ মানি ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে আবার চাকরি জয়েন করব।
বাট কিছু কারণে যেহেতু করোনা ছিল, আমার বাবা মা খুব অসুস্থ, তো ওই জন্য আমি বাবার সুগার আছে, মায়েরও বিভিন্ন রকম অসুখ আছে, তো আমি গেলে আমি শুধু একটা কথা ভেবেছিলাম যে আমি যাব, হয়তো আমার কিছু হবে না, বাট আমি হয়তো রোগটা বাড়িতে নিয়ে আসবো এবং তাদের হয়তো হেলথের প্রবলেম হতে পারে। তো ওই জন্য চাকরিটা জয়েন করা হয়নি। আমি মায়ের সাথে মায়ের বিজনেস দেখতাম, কিন্তু আমার মায়ের পাশে হোম ডেলিভারির একটা বিজনেস ছিল। আমার কোথাও না কোথাও ইচ্ছে ছিল যখন খুব বড় হয়ে যাবো, খুব বড় মানে একটা এজ হয়ে যাবে 30-40, তখন আমি হোম ডেলিভারিটাই শুরু করব। বাট তারপরে আমি জয়দীপদার সাথে দেখা হয়, মানে যে আমাদের শেফ যে সব মেনুগুলো ইন্ট্রোডিউস করেছে, দাদার সাথে দেখা হয়। তো দাদাও বলে যে না তুই কর, আমি আছি তোর সাথে, তুই যদি করতে পারিস তাহলে ভালো হবে, নিজের একটা অন্তত আইডেন্টিটি হবে, এন্টিটি হবে, যেটা কিনা আমরা লোকের কাছে পৌঁছাতে পারবো। আর সবচেয়ে বেশি আমাদের এইটার একটা আমাদের মোটো বলতে পারি, এটা হয়তো অনেকে ক্রিটিসাইজ করবে, বাট এটা আমার বলা যে আমরা দুজনে ঠিক করেছিলাম খুব অল্প বাজেটের মধ্যে কি করে ভালো খাবারও দেওয়া যায়। আমরা সবসময় মাইন্ডে থাকে যে আমি লোয়ার স্কেলের কথা বলছি না, কিন্তু লোয়ার স্কেল মানে যেগুলো যেমন আমি অনেক ফিশ ফ্রাই দোকান গড়িয়াহাটে প্রচুর আছে, নাম করা দোকান আছে, যারা কিনা খুব ছোট, এন্টিটিটা খুব ছোট, কিন্তু তাদের খাবারের কোয়ালিটি হিউজ ভালো, সেটাও একটা অল্প প্রাইসের মধ্যে। আমি চাইছি না, ক্যাফে কালচারটার মধ্যে এটা একটা আছে যে আমরা সবসময় বেশি দামটাই 200 টাকার নিচে কোনো জিনিস আমরা ভাবতে পারিনি। বা একটা ক্যাফেতে গিয়ে আমি 2 থেকে 3টে আইটেম খাবো, আমার মিনিমাম বিল হবে 700 থেকে 800 টাকা। সেটা আমরা কোথাও একটা ট্রাই করেছি যে না, ওটা একটু পকেট পাঞ্চ যদি করা যায়, কারণ এমন অনেক স্কুল গোয়িং বাচ্চারা আছে যারা হয়তো বাবা মার থেকে 100 টাকা নিয়ে যায় আজকে বন্ধুদের সাথে খেতে যাবে, এবং তারা যায় হয়তো কোথাও একটা চায়ের দোকানে বা এমনি মোমো খেতে, সেটাই এখানে তুমি খেতে পারবে। মানে তুমি এই কনসেপ্টটা এনেছো ওখান থেকে, যেখান থেকে মানে আমাদের স্কুল লাইফটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে, একদম যখন আমাদের পকেট মানি ছিল না, কিন্তু খুব কম, কিন্তু আমাদের খেতে বেরোতে যেতেও ইচ্ছা করবে, কোথাও একটা খাবো, ভালো জায়গায় গিয়ে বন্ধুদের সাথে ফটো তুলবো, সেটাই আমি ট্রাই করেছি আনার চেষ্টা করেছি। হয়তো কোথাও কোথাও আমি একটুখানিও সাকসেস হয়েছি, বাট একদম বলবো না যে আমি, কিন্তু হ্যাঁ একটা ঠিক এখন যে সিচুয়েশনে আমি পড়ছি, বিভিন্ন রকম কথা হচ্ছে, যেরকম এসি নেই কেন ক্যাফেতে। হ্যাঁ অবশ্যই, কারণ এটা আমি একটা বলে দিতে চাই, কারণ বাজেট ফ্রেন্ডলি ব্যাপারটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যে বাজেট, তো বাজেট যদি সব কিছুর দিক থেকে দেখতে হয়, ও যে স্ট্রাগলটা করছে সেই স্ট্রাগলটার দিক থেকে কিন্তু সবার মাথায় রাখা উচিত যে সব কমফোর্ট কিন্তু এত সহজে দিতে পারবে না, তো সবাইকে এখানে আসতে হবে, ওকে সাহায্য করতে হবে। আমরা হয়তো ডেলিভারিতে কোথাও না কোথাও মাল্টি রেস্টুরেন্টে যাই, বা আমরা বড়সড় কোনো রেস্টুরেন্টে গিয়ে হয়তো দিন কাটাতেই পারি, কিন্তু কখনো কোনো ছোটোখাটো ক্যাফেও কিন্তু আছে যেখানে এসে আমরা একটু বাজেট ফ্রেন্ডলি খাবারও কিন্তু খেয়ে দেখতে পারি, হয়তো ভালো নাও লাগতে পারে বা ভালো লাগতেও পারে, সেটা তো এক্সপিরিয়েন্স করতে হবে, তার জন্য তো ওকে সাহায্য করতে হবে, তার জন্য এখানে আসতে হবে, তারপরে তো আমরা এক্সপেকটেশন করতে পারি যে না এখানে এটা হবে, এখানে এটা হবে না, তাই তো? একদম একদম। আর আমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি খেলে তোমার যদি কিছু ফিডব্যাক থাকে যে না এটার সাথে এটা চেঞ্জ করো বা ওটার সাথে এটা চেঞ্জ করো, অবভিয়াসলি আমাকে জানাবে, আমি সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি এবং ভবিষ্যৎ থেকে অনেক বেশি ইমপ্লিমেন্ট করেছি। আমার মনে হয় আমাকে প্রথম যারা এসেছিলো যে এটা বলেছে যে এটা করো বা এটা করলে তোমার ভালো হবে, আমি সেগুলো অনেক চেঞ্জ করেছি এবং তারাই এসে অ্যাপ্রিসিয়েট করেছে পরবর্তীকালে যে না আমরা যেটা বলেছি হয়তো তুমি শুনেছো, এটা লোকেরও ভালো লাগে। তোমারই যদি তুমি আমাকে কিছু বলে দিয়ে যাও, তুমি যদি আজ থেকে 5 মাস পর আসো, তোমার যদি দেখে মনে হয় যে না এটা মহুল করেছে, এটা কিন্তু তোমারও ভালো লাগবে যে না আমার একটা ভ্যালু আছে মহুলের কাছে, যে আমার কথাটা মহুল শুনেছে। এটা আমি ট্রাই করি। আর আমার এখানে বেসিক্যালি আড্ডা মারাটা খুব একটা ভাইটাল পার্ট নেয়, আড্ডা গান বাজনা, কেন আমি খুব গান বাজনা ভালোবাসি, করিও, এবং আমি মনে করি যেখানে ফ্রি, আমি গিয়ে ওরকম ক্যাফেতে চুপচাপ বসে থাকবো শান্ত হয়ে আস্তে আস্তে খাবো, আমি পারবো না, আমি খুব লাউড। আমি এখানে তুমি আড্ডা মারো, গান করো, যা ইচ্ছা করো, শুধু একটু ন্যাচারাল, মানে একটা কি বলবো, সামান্য একটা ডিগনিটি মেনটেন করে তুমি যা ইচ্ছা করো, আমার কোনো সমস্যা নেই, আমার ভালো লাগবে, ওটা আমি যদি পার্ট হতে পারি তার ওটাও আমার ভালো।
এবার আমি কিছু কথা বলে দিই, ও যেগুলো বললো সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, কিন্তু তার সাথে সাথে কিছু কথা আমি ইনক্লুড করে দিতে চাই। যেমন ধরো, আমরা বাইরে দেশে যে ক্যাফে কালচারটা দেখে থাকি, সেই ক্যাফে কালচারের সাথে কিন্তু কলকাতার ক্যাফে কালচারের কোনো মিল নেই। কারণ কলকাতার ক্যাফে কালচার মানে হচ্ছে ফ্রেন্ড জোন, সমস্ত বন্ধুরা আসবে, সেখানে বসে আড্ডা মারবে, সেখানে বসে খাবে, গল্পগুজব করবে, একটু গসিপ হবে, ব্যাপারটা কিন্তু এরকম। তো সুতরাং এই কনসেপ্টটাকে ধরে রাখাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আমাদেরই বয়সী একটা মেয়ে, সে এই যে নতুন ফিল্ডে নেমেছে, আমি বলবো সবাইকে একটু সাপোর্ট করতে। আর আমরাও যেরকম ওকে সাপোর্ট করছি, সেরকম আমিও চাই আমাদের বয়সী যারা রয়েছে তারা সবাই এসে ওকে একটু সাপোর্ট করো, ও যে স্ট্রাগলটা করছে সেটাকে সাপোর্ট করো। তো চলো এবার আমরা ওর যে মেনুগুলো রয়েছে সেগুলো দেখে নিই। What you think? 'Cause you're in my you love that I've been craving. Let me in now, don't be shy. We can be a summer story with dreams and reality collide. আমাদের কাছে এখন কি চলে এসছে? আমাদের কাছে চলে এসছে মশালা কোলা, ওপরে পুরো বরফ দেওয়া, ভীষণ ঠান্ডা, যেটা গরমকালে ভীষণ জরুরি। দেখতে তো খুবই লোভনীয় দেখতে, এবার এটা খেতে হবে। প্রচণ্ড রিফ্রেশিং। এবার তোমাদের একটা ইনফরমেশন শেয়ার করি। ফুড রিভিউ করার সাথে সাথে ফুডের হিস্ট্রিটা জানাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ফুডের হিস্ট্রি জানাটা? কারণ ফুড যখন তুমি খাচ্ছ তখন তুমি যদি হিস্ট্রি জানো, তোমার আরও ইন্টারেস্টিং লাগবে সেটা খেতে, যে সেটা কত পুরনো, কত কী, তার নস্টালজিয়া কী, এগুলো জানলে কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য ফুডের হিস্ট্রি জানাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার বলে রাখি, এই যে কোলা জিনিসটা, এই কোলা জিনিসটা কিন্তু আমাদের স্কুল লাইফ থেকে চলে আসছে। যারা 90s কিড তাদের কাছে কিন্তু এই কোলা জিনিসটা খুব মানে জনপ্রিয়, আমাদের কাছে তো অবশ্যই জনপ্রিয়। তো এক্স্যাক্টলি, তো তখন থেকে চলে আসছে। তো সেইটাকে একটা ইনোভেটিভ কনসেপ্ট দিয়েছে মশালা কোলা, যার প্রাইস কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আপাতত এটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এর মধ্যে যেটাও করেছে, এর মধ্যে জলজিরা, বরফ এইসব দিয়ে ব্যাপারটাকে খুব ইন্টারেস্টিং করে তুলেছে। আমার খেয়ে খুব ভালো লেগেছে, ভীষণ রিফ্রেশিং। চলো নেক্সট আইটেমে যাওয়া যাক। তো আমাদের কাছে যেটা এখন চলে এসছে সেটা হচ্ছে চিকেন ডায়নামাইট। চিকেন ডায়নামাইটটা ওদের রেসিপি হিসেবে যেটা বললো যে চিকেনের যে পরিমাণটা পুরো ভর্তি রয়েছে সলিড চিকেনের ওপরে যে কোটিংটা রয়েছে সেটা কিন্তু খুব মিনিমাম কোটিং রয়েছে। আর ওপরে পুরো মেয়োনিজ দিয়ে পুরো লেয়ারটা করা, তার উপরে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। তো বেসিক্যালি মানে ডায়নামাইট এই জন্যই নাম দিয়েছে যে একটা চটপটা রেসিপি, তো সেই জন্য এটার নাম ডায়নামাইট। এইবার আমি এটা সম্বন্ধে তোমাদের একটু ইনফরমেশন শেয়ার করে দিই। সেটা হচ্ছে চিকেন ডায়নামাইট যে আইটেমটা, সেটা কিন্তু প্রথম ইনভেন্ট হয়েছিল PF চ্যাংয়ের রেস্টুরেন্টে। তখন ওটা শ্রিম্প ডায়নামাইট বলে চালানো হতো, কিন্তু তখন শ্রিম্প ডায়নামাইট চালানো হওয়ার পরে পরবর্তীকালে লোকে আরও ইনভেন্ট করে এটাকে বানিয়েছে হচ্ছে চিকেন ডায়নামাইট। তো তখনকার রেসিপি এখনও চলে যাচ্ছে। তো আমরা এখন তো PF চ্যাংয়ের রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো না, তো আমরা ইন্ডিয়ান ছেলের হাজারই চিকেন ডায়নামাইট খাই। তো চলো এবার এটা ট্রাই করে দেখি কেমন খেতে। দেখতে পাচ্ছ পুরো ভরপুর চিকেন, লেয়ার যেটা রয়েছে ভীষণই কম লেয়ার দেওয়া রয়েছে, মানে কোটিং যেটা বলতে পারো, কোটিংটা ভীষণই কম। আর ওপরে পুরো মেয়োনিজ আর লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে। এবার খেয়ে দেখা যায় এটাকে কেমন খেতে, ঠিক আছে? খেতে অসাধারণ খেতে এটা। তো গাইস, নেক্সট যে আইটেমটা আমাদের কাছে চলে এসছে সেটা হলো ম্যাঙ্গো শেক। তোমরা একবার টেক্সচারটা দেখো, এটা একটা ক্রিমি অ্যান্ড ওপরে একটা ম্যাঙ্গোর দারুণ একটা ফ্লেভার লাগছে, আর প্রচণ্ড সবথেকে বড় কথা ইয়াম্মি লাগছে দেখতে। তো চলো এটা ট্রাই করে দেখা যাক কেমন। লেটস গো। অনেস্টলি গাইস, আমি দুধের আইটেম একদম পছন্দ করি না, বাট দিস ইজ ক্রেজি, দিস ইজ অসম গাইস। কারণ এর টেক্সচারটা, তার থেকে বড় কথা যে টেস্টটা প্রচণ্ড রিফ্রেশিং, প্রচণ্ড লাইক ভেরি ডিলাইটফুল। তো ইটস ভেরি গুড। আই উইল গিভ 10 out of 10 ফর দিস। তো চলো এবার নেক্সট আইটেম দেখা যাক। তো গাইস, এবার যেটা নেক্সট আইটেম চলে এসছে সেটা হলো চিকেন বার্গার।
চিকেন বার্গার তো আমরা সবাই খেয়েছি, বাট এই প্রাইস রেঞ্জে তাও এত একটা মোটা চিকেন বার্গার ইজ আনবিলিভেবল। তো চলো দেখা যাক। যেটা আমি দেখতে পাচ্ছি বার্গারের ভেতর ওরা একটা হোয়াইট সস, তার ভেতর কিছু চিকেন বারবিকিউ করে দেয় আই গেস, ভেতরে একটা চিকেনের প্যাটিটা খুবই মোটা, অ্যান্ড এটা আই গেস লেটুস পাতা। অ্যান্ড এদের প্যাটিটা আই গেস এরা নিজেরা বানায়, তো উইচ ইজ আ ভেরি গুড থিং। তো চলো ফার্স্ট বাইট নিয়ে দেখা যাক এটা কীরকম। লেটস গো। তো গাইস হিয়ার ইজ দ্য বিগ বার্গার। এ তো বার্গার কিং ফেল হয়ে যাবে আমার যা মনে হচ্ছে, জাস্ট সাইজটা গাইস, অ্যান্ড ইটস সো ইয়াম্মি। লেটস গো, চলো। অ্যামেজিং টেস্ট, অ্যামেজিং টেস্ট। আমি জানি আমার পুরো মুখটা মানে অদ্ভুত হয়ে গেছে, বাট দারুণ খেতে লাগছে। তোমরা জাস্ট দেখতে পারো ভিতরে জাস্ট চিকেনটা জাস্ট ঠাসা। জাস্ট হ্যাভ এ লুক এট দিস, অসম অসম গাইস। এটাকে আমি দেবো 10 on 10, ভেরি গুড। নেক্সট আইটেম হচ্ছে চিকেন কাটলেট। কিন্তু অ্যাজ পার নর্থ কলকাতার কনসেপ্টে চিকেনটার কিন্তু ফিলেট ইউজ করা হয়, পুরো কাটলেটাতে চিকেনের ফিলেট ইউজ করা হয়। কিন্তু এখানে যে চিকেন কাটলেটটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু চিকেন কিমা দিয়ে তৈরি। তো আমি যেটা আশা করছি, যেটা আমার এক্সপেকটেশন, যে চিকেন কিমা দিয়ে যদি তৈরি হয় সেখানে পরিমাণ আরও বেশি থাকবে, সেখানে আরও ভরপুর চিকেন থাকবে। এবার তার জন্য কী করতে হবে, খেয়ে দেখতে হবে যে এটা সত্যি কতটা সুন্দর খেতে। আমি এটাকে দেখাচ্ছি, এই যে এবার এটাকে আমি যদি কাটি তাহলে তোমরা বুঝতে পারবে এক্স্যাক্টলি এটা কতটা সুন্দর। খুব অল্প পরিমাণ কাটলাম, ভেতরে দেখো পুরোটা কিন্তু চিকেন, পুরোটা, একটু কিন্তু কোনো চিকেনের কম্প্রোমাইজ নেই এখানে, পুরোটা চিকেন। এবার আমি মানে মাস্টার্ড সসে ডিপ করে এবার খাই একটু। খুব সুন্দর খেতে। আমি নর্থ কলকাতার কাটলেট ট্রাই করেছি, কিন্তু এখানে এসে আমার খেয়ে কিন্তু খুব মন ভরে গেল, সত্যি কথা বলছি। এটার রেটিং যদি দিতে হয় আমি 10 out of 10 রেটিং দেবো, অনেস্টলি স্পিকিং। আমার খুব ভালো লেগেছে, প্রাইস অনুযায়ী খেতে খুব সুন্দর। তো আজকে যে ফুডগুলো রিভিউ হলো তার যেটা স্পেশাল ক্রেডিট যাকে দেওয়ার দরকার সেটা হচ্ছে দেব বস। তোমার নাম? আমার নাম জয়দীপ দাস, আর আমি বম্বে ক্যাফে খুব। তো তোমাদের খাবার দাবার কেমন লাগলো খেয়ে? আমাদের খাবার দাবার খেয়ে তো অসাধারণ লেগেছে, সেটা আমরা অলরেডি রিভিউ দিয়ে ফেলেছি, রেটিংগুলো আমরা ভিডিওতে দিয়ে দেবো। কিন্তু এইবার যে স্পেশাল যে কাটলেটটা আমরা খেলাম, চিকেন কাটলেটটা, সেই চিকেন কাটলেটটার কনসেপ্টটা কোথা থেকে পেয়েছে, কীভাবে এটাকে ইনভেন্ট করলো সেটা শোনা ভীষণ জরুরি। কীভাবে ইনভেন্ট করলো? কাটলেট তো ইনভেন্টের কিছু না, কাটলেট অনেক পুরনো একটা ডিশ। কাটলেট তোমার হচ্ছে একটা স্নিটসেল বলে একটা জিনিস পাওয়া যেত আগে, যেটা মানে মাংসর টুকরোটাকে কুড়মুড়ে এগ ওয়াশ করে কুড়মুড়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভাজা হতো। ওখান থেকে আস্তে আস্তে এটা ইন্ডিয়াতে এসছে কাটলেটটা, এটা ব্রিটিশদের হাত ধরে এসছে। তো কেবিন কাটলেট তোমার জেনারেলি হয় প্রথমে হতো ফাউল কাটলেট। আমরা আগে মুরগির মাংস খেতাম না, ব্রিটিশদের হাত ধরেই মুরগির মাংস খাওয়া শুরু করেছি। তো ওখান থেকে যে ফাউল মানে চিকেনটা হচ্ছে ফাউলিটি, দ্যাটস ওয়াই তখন চিকেন কাটলেটটাকে ফাউল কাটলেট বলা হতো। পুরো একটা চিকেন থাকতো, ফিলেট থাকতো, ওটা খুব কম পাওয়া যায় এখন রেয়ার। তো কাটলেটের কনসেপ্ট আমার না, কাটলেট অনেক দিন থেকেই আছে, বাট আমি একটু অন্যভাবে তৈরি করতে চেষ্টা করেছি, যে চিকেনটাকে কিমা করে মিক্সড করে, আর তোমার হচ্ছে ওটার মধ্যে মশলা মাখিয়ে দেন ওটাকে এগ ওয়াশ করে ডিপ ফ্রাই। তো ওটার কারণটা হচ্ছে যে কাটলেট তুমি অনেক জায়গায় খাবে, দাম যেখানে ভালো ভালো জায়গায় কাটলেট দাম অনেক বেশি, আর যেখানে দাম কম সেখানে কোয়ালিটি কমপ্রোমাইজ হয়ে যায়। আমরা চাইছি যে মাঝামাঝি জায়গায় একটা কোয়ালিটিও কম্প্রোমাইজ যাতে না হয়, অ্যাফোর্ডেবলও হয়, যাতে সবাইকে টেস্টও করতে পারে, আর একটু ডিফারেন্টভাবে। নট আ ফাউল কাটলেট, বাট এটা একটা কাটলেট, কিন্তু ওটা ফাউল কাটলেট নয়। চিকেনের মানে তোমরা খেয়েছো চিকেন ছাড়া আর কিছু ছিল? কিছু ছিল না, শুধু চিকেন, এক্স্যাক্টলি, তাই জন্য নামটা চিকেন কাটলেট। তো আমরা চেষ্টা করেছি যে মানে অনেকে কী করে চিকেনের ওই এর মধ্যে অনেক ব্রেড ক্রামস দিয়ে ওটাকে ডিপ ফ্রাইড করে, বাট আমরা সেটা করি না। আর
এটাই হচ্ছে মেন কারণ আমার, এক হচ্ছে অ্যাফোর্ডেবল, এক হচ্ছে কোয়ালিটি। ফাউল কাটলেটের কনসেপ্ট তো শোনা হয়ে গেল, ফাউল কাটলেট কীভাবে তৈরি হয়েছে, কীভাবে দাদার মাথায় এসছে, সেগুলো তো সব শুনলাম আমরা। এইবারে আমরা এটা জানতে চাইবো যে বার্গারটা যেটা খেলাম সেইটার কনসেপ্টটা কীভাবে মাথায় আসলো, সেটাকে কীভাবে তৈরি করছে সেটা আমরা শুনলাম। কীভাবে তৈরি করছে বার্গার অ্যাকচুয়ালি আমরা যেগুলো যেটা কলকাতায় খাই তোমাদের ম্যাক্সিমামে উপরটা ক্রাঞ্চি হয়, ডিপ ফ্রাইড করা। তো বার্গারের মেন কনসেপ্ট হচ্ছে যে প্যাটিটা আমরা খাই না, অ্যাকচুয়ালি সেটাকেই বার্গার বলা হয়। পুরো জিনিসটা বার্গার তো ওটা আমেরিকানরা বানিয়েছে, বাট হ্যামবার্গ থেকে বার্গার এসছে। সেই যে প্যাটিটা মাংস, দ্যাটস দ্য কল্ড মেন বার্গার, ওটাই থেকেই মেন বার্গার বলা হয়। তো ওটাই যদি আমি ভালো করে না বানাই তাহলে তো বার্গারের আমার কাছে মজাটাই নেই। তো আমরা কী করি, চিকেনটাকে কিমা করে দেন ওর মধ্যে মশলা মাখিয়ে ওইটাকে ডিপ ফ্রাইও করি না, ওটাকে আমরা সেঁকি, শ্যালো ফ্রাই করি, যেরকমভাবে বার্গার তৈরি হয়। বার্গার অ্যাকচুয়ালি বিফ দিয়ে হয়, তো আমাদের এখানে তো বিফ হয় না, তো অ্যাকচুয়ালি চিকেন দিয়ে আমাদের করতে হয়। অ্যাকচুয়ালি বার্গার বিফ দিয়েই হয়, আর বিফ দিয়ে শুরু হয়েছিল, আর প্যাটিটাকেই বার্গার বলা হয়। তো ওই কারণে আমরা দেখলাম যে ডিপ ফ্রাইড না করে একটা ওপরে ক্রাঞ্চি না দিয়ে বার্গার যেরকম খেতে হয় সেইভাবে দিতে। আর আমরা যে টমেটো আর অনিয়নটা দিই সেটাকেও তোমরা ক্যারামেলাইজ করে নিই, তোমরা হালকা সতে করে নিই, দিন মানে কাঁচা দিই না, কাঁচা দিলে কি অনেক সময় মুখ দিয়ে স্মেল বেরোয়, যারা খায় তারা বলে যে এটা হতে হচ্ছে, তো সেটা আমরা করি। বার্গারের প্যাটিটাও তোমরা দেখছো যথেষ্ট মোটা, আর যেই দামে দিচ্ছি আর যেভাবে দেওয়ার চেষ্টা করছি, যাতে আমার মেন কনসেপ্ট হচ্ছে কম দামে একদম কোয়ালিটি কম্প্রোমাইজ করে না করে কোয়ালিটির জিনিস ঢুকতে দেবে, এটাই মেন কনসেপ্ট। তো তোমাদের কেমন লেগেছে বার্গারটা? বার্গারটা খেতে তো খুব সুন্দর লেগেছে, কিন্তু তুমি কি এই হিস্ট্রিটা জানো যে বার্গার কিন্তু ইউনাইটেড স্টেটে তো সব থেকে বেশি পাওয়া যায়, মানে ওটা তো ওখানকারই ফেমাস, কিন্তু এটা নিয়ে কিন্তু বিতর্কও আছে। যেমন বিতর্কটা এইটা যে টুয়েট ক্যাথি, সে বলছে আমি চিকেন স্যান্ডউইচ তৈরি করেছি, হ্যামবার্গার তৈরি করেছি, সুতরাং বার্গার আমি ইনভেন্ট করেছি 1964। স্যান্ডউইচটা করেছে তোমার স্যান্ডউইচ নামেরই একজন ভদ্রলোক, তার থেকে স্যান্ডউইচ এসেছে, তার পদবি থেকে স্যান্ডউইচ এসেছে। হ্যাঁ, সে এক জায়গায় বসে তাস খেলতো, কাজকর্ম করতে ভালো লাগতো না, খাবার কী করে খাবে, দুটো পাউরুটির মধ্যেখানে জিনিস দিয়ে স্যান্ডউইচ শুরু করেছে। হ্যাঁ। ওটা স্যান্ডউইচ যার নাম তার নামেই শুরু, তাই জন্যই আমরা স্যান্ডউইচ বলি। স্যান্ডউইচ কিন্তু একজনের পদবি, আমার নামটা এখন মনে পড়ছে না, কিন্তু স্যান্ডউইচ হচ্ছে একজনের পদবি। কিন্তু হ্যামবার্গ থেকে বার্গার এসেছে। হ্যাঁ, আর কিন্তু টুয়েট ক্যাথি যেটা বলছে, টুয়েট ক্যাথি বলছে আমি তৈরি করেছি আমারই কনসেপ্ট, এটা নিয়ে কিন্তু খুব বিতর্ক রয়েছে। কিন্তু আমার মনে হয় কতই পাবে, কিন্তু টুয়েট ক্যাথি বার্গার তো আর আমরা খেতে পারবো না, সেটা সম্ভব নয়, কিন্তু এখানে ভারতীয় ছেলের বার্গার কিন্তু কি আমাদের খুব ভালো লেগেছে। তোমরা আবার এসো, পরে অন্য জিনিস ট্রাই করো, কেমন লাগলো আমাদের জানিও। আর তোমাদের যারা চ্যানেলে দেখছে তাদেরকেও বলবো যে আসতে, খেয়ে দেখতে একবার কেমন লাগছে, ফিডব্যাক দিতে, অবভিয়াসলি খারাপ ভালো যেটা হবে সেটা জানাতে। আর চ্যানেলে যারা আছে তাদের সবাইকে বলছি ওদের ভিডিও খুব ভালো কন্টেন্ট, তা তোমরা ওদেরকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও লাইক করে দাও, শেয়ার করে দাও। আর যদি যাই জানানোর থাকে, কিছু ভুল বললে ঠিক বলে সেটা কমেন্টে জানিও। তো গাইজ, খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমরা যেমন অনেস্ট রিভিউ শেয়ার করি তোমাদের সঙ্গে সেটাই করছি। তো ফার্স্ট অফ অল দেখো, এটা আমরা হ্যাঁ অনেকেই না এরা নিজেরা ট্রাই করছে বলে অনেক সময় এদের হয়তো খাবার ডেলিভার করতে বা খাবার সার্ভ করতে একটু টাইম লাগে, বাট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওরা অনেক ছোটো, দে আর জাস্ট লাইক মহুল ইজ জাস্ট 23 years old, and as a 23 years old girl she is doing a commendable job. ও যেটা করছে সেটা সত্যি অ্যাপ্রিসিয়েটেড। এই বয়সে আমরা অনেক সময় আমরা ভাবতেও পারি না যে আমরা কেরিয়ারটাকে কোথায় নিয়ে যাব। তো ওরা যেই করোনার সময় যে রিস্কটা নিয়েছে, দিস ইজ ভেরি গুড। আমরা যদি আজকে অনেকেই এই ট্রাইটা করতাম, নতুন কিছু করতাম, তাহলে হয়তো আমরা আজকে কোথা থেকে কোথায় চলে যেতে পারতাম, বাট আমরা অনেকেই কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না। তো যারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু ট্রাই করছে, ইনসাইড বং ইজ দেয়ার ফর ইউ গাইজ। সো ইনসাইড বং অলওয়েজ অ্যাপ্রিসিয়েটস দোজ পিপল হু আর ডুইং সামথিং এক্সট্রা, who are doing something value for money, who are doing something for the people, for the audience or for the customers. So সেদিক থেকে বং ভ্যালি ক্যাফেকে আমি হ্যাটস অফ বলতে চাই। দে আর ডুইং এক্সেপশনাল জব। অ্যান্ড ওদের যে কোক, ওর মধ্যে একটা দেখলাম একটা আলাদাই একটা ব্রাইটনেস আছে, একটা আলাদা রকমের লাইক অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যে খিদে, নতুন কিছু ইনভেন্ট করার যে খিদে, এইটা ওদের মধ্যে আছে। ও অলওয়েজ ট্রাই করছে যে ফিডব্যাকগুলো যেগুলো ও কাস্টমারদের কাছে পায় সেগুলো ও কীভাবে নিজের খাবারে ইনভেন্ট করবে
অ্যান্ড নিজের খাবারটার কোয়ালিটি কী করে আরও ভালো করবে। তো গাইজ আমরা তো অ্যাপ্রিসিয়েট করছি, আমরা ওদেরকে সাপোর্ট করছি, তো ইটস এ হাম্বল রিকোয়েস্ট ফর ইউ গাইজ টু প্লিজ support them, please come to Bong Belly Cafe, please try them at least once, and I bet you guys that it's an exceptional food. The atmosphere, the ambience is very good, so it's a must try items and it's a must try cafe. এত কম এজে কোনো ক্যাফে ওনার অন্তত কলকাতার মধ্যে আমরা তো জানি না, তোমরা যদি কেউ জানো তোমরা কমেন্টে আমাদের জানাতে পারো। বাকি ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো, প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আরও নতুন ভিডিও আমাদের আসছে আগে, তো সেই ভিডিওগুলোর জন্য প্লিজ স্টে টিউন অ্যান্ড ইনসাইড বং সাইনিং অফ। Cause you're in my head, cause you're in